হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমাদেরকে মিষ্টি দইয়ের নতুন একটা পর্বে স্বাগত। হ্যাঁ, অনেক দিন লেট হয়ে গেছে, বাট লেট হওয়াটা দরকার, তবে না ইন্টারেস্ট গ্রো হয়। সো আজকের নতুন পর্বে থাম্বনেল থেকে তো বুঝেই গেছো কে আমাদের সাথে আছে। হ্যাঁ, আমাদের সাথে আছে ওয়ান অ্যান্ড অনলি কাবাব প্রিন্স দেবাংশুদা। সো দেবাংশুদা, কেমন আছো? বিন্দাস অ্যাজ ইউজুয়াল। একদম। তুমি কেমন আছো? আর আমাকে যেমন রেগেছে ওরা তেমনই আছে। কি বলবো, এই বর্ষাকাল বেসিক্যালি মিষ্টিদের কনসেপ্ট হচ্ছে আউটডোরে শ্যুট, বাড়িতে একটু রান্নাবান্না, আউটডোরে শ্যুট। বাট এখন একটু যখন করোনাটা একটু কম এবং গভর্নমেন্ট বেরোতে দিচ্ছে, আমি আর থাকতে পারছি না, এর জন্য তোমাকে আমি বাইরে নিয়ে চলে এসেছি। আমারও ভালো হয়েছে, অনেকদিন ধরে এই বাইরে বেরোনো হচ্ছে না, ওই একটা জায়গায় থেকে থেকে না একটা বোর মতন হয়ে যাচ্ছিল। থ্যাংক ইউ। প্রথমে তো বলো আমার মিষ্টিদের কনসেপ্টটা কেমন লাগছে? মানে ফ্যান্টাস্টিক, মানে বেশ অন্যরকম। অন্যরকম বলতে ওই আড্ডা ব্যাপারটা না কোথাও না কোথাও আমরা একটা মিস করি, যে ব্লগিং অনেক রকম হয়, অনেক টপিকের উপরে হয়, বাট যে আড্ডাটা হয়, যে ইটস ওপেন ফোরাম কাইন্ড অফ, মানে ওপেন টপিক, ওপেন জিনিস, হাসি ঠাট্টা ডিসকাশন। তো এটা বেশ ইন্টারেস্টিং, মানে ইন্টারেস্টটা গ্রো করছে এটার মধ্যে। আর আমি তো দেখি, আই মিন আমাকে ভালো লাগে। মানে এখানটায় আমি প্রথম দিন থেকে আজ অবধি বলে যাচ্ছি যে খাওয়া দাওয়া, মজা, ইয়ার্কি ঠাট্টা, গল্প সব এইখানটায়। আজকে আমি তোমাদের প্রমিস করছি, তোমরা হয়তো দেবাংশুদাকে ইউটিউবে চেনো, রোস্টেড কার্ডের ওনার, বা এমনি একটা ছবি কাবাব বানাচ্ছি, ওইটুখানেই চেনো। বাট আজকে ভিডিওটা শেষ হওয়ার অবধি তোমরা দেবাংশুদার অন্য একটা দিক, যেটা দেবাংশুদা রোস্টেড কার্ডটা রেখে দেবাংশুদা যে একটা জিনিস, সেটা তোমরা কিন্তু পেয়ে যাবে। ভিতরে গিয়ে বসি? হ্যাঁ, চলো চলো, কোথায় যাচ্ছি কি যাচ্ছি দেখে নাও, চলো। সো দেবাংশুদার যদি প্রথম থেকেই স্টার্ট করি, দেবাংশুদার একটু পড়াশোনার লাইফটা একটু বলো, স্টার্টিং থেকে। আমি স্কুলিং থেকে বলতে। আমার স্কুলিং বেসিকলি খুব কম লোকেরা জানে। মানে আমার যখন চাকরি করতাম ওই ফিল্ডে যারা বন্ধু বান্ধবরা জানতো, বাট আফটার রোস্টেড কার্ড বা এই ব্যবসার আসার পর খুব কম লোকের যেন এদের তো প্রশ্ন করেনি আর কি। তো আমার বর্ন হয়েছে কলকাতায়, বাট আই ব্রট আপ ইন বিহার। আচ্ছা, বিহারের একটা ছোট্ট জায়গা, নাম হচ্ছে মুঙ্গের। কি? মুঙ্গের। মুঙ্গের? মুঙ্গের, বাহ, কিন্তু মুঙ্গের তো বেশ ফেমাস, নামটা ফেমাস। নামটা ফেমাস, কারণটা আর বললাম না। বাট আরেকটা কারণ আছে, ওখানে নাকি আমাদের হিস্ট্রির দিকে যদি যাই, তো মীর কাসিম যে ছিল, তো একসময় ওখান থেকে যখন অ্যাটাক হয় ওদের ওপরে, তখন ও পালায়। তো ও যেই টানেল দিয়ে পালায়, সে টানেল ওখানে আছে, এখনও আছে। বাট ওটা বলা হয় যে ওটা বোধ হয় মেবি, অনেকে বলে ওটা পাকিস্তানের দিকে, পেশাওয়ারের দিকে বেরোয় টানেলটা, অনেকে বলে ওটা দিল্লির দিকে বেরোয় টানেলটা। তো এখন ওটার ভেতরে কী আছে কেউ জানে না, বাট গঙ্গার জল আসলে জলটা উঠে আসে। সো ওটা রেস্ট্রিক্টেড এরিয়া, লোকেরা যায় ছবি টবি তোলে। পড়াশোনা আমার ওখান থেকে, আমার স্কুলিং দুভাবে হয়েছে। কীভাবে? ফার্স্ট হয়েছিল আমার ক্লাস নার্সারি থেকে ক্লাস 6 অবধি আমি সেন্ট জেভিয়ার্সে পড়েছিলাম। আচ্ছা। এবার সেন্ট জেভিয়ার্স ওখানে ওই অবধি ছিল। তারপরে আমি চলে যাই গভর্নমেন্ট স্কুল। ওকে। এবার ডেফিনেটলি একটা পুরো ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে দুম করে গভর্নমেন্ট স্কুলে, সেটা হচ্ছে হিন্দি মিডিয়াম ব্যাকগ্রাউন্ড। হিন্দি জানতাম, বাট কন্ট্রোলটা ইংলিশ ওপর ছিল, তো বড় সমস্যা হতো ওখানে। তো আমার এখনও মনে আছে ক্লাস 6-এ যে ইংলিশ বই ছিল আমাদের, তো যখন বাজার থেকে বই কিনে আনা হলো, তো যথারীতি যেহেতু ইংলিশ ইন্টারেস্টটা ছিল বলে তো ইংলিশের বইটা খুললাম, বেশ মোটা বই। আচ্ছা। প্রথম অক্ষরই হচ্ছে ABCD। তারপরেই মানে ক্লাস 7-এ যখন উঠলাম, সে বইটা তখন শেক্সপিয়ারের গল্প চলে আসলো। মানে আমি যখন বুঝলাম, হ্যাঁ ওর তো অলওয়েজ আমার রোল নম্বর ওই 1 to 10-এর মধ্যেই থাকতো। আমার পড়াশোনা মোটামুটি ঠিকঠাক ছিল, তার সাথে পেছনেই বসতাম, সামনে বসতাম, পেছনে মজা হতো। মানে এটা আমাদের লাস্ট বেঞ্চাররা এরকমই হয়ে যাবে, পেছনে মজাই হতো। তো আমরা অলওয়েজ ম্যাক্সিমাম টাইম, যখন একটু সিনিয়র ক্লাসে গেলাম, ক্লাস 8-9-এ, তো আমরা মানে টিফিনের পরে ক্লাসটা করতাম, পালিয়ে যেতাম। পালাতাম কীভাবে? আমাদের স্কুলের যে টয়লেট ছিল, যে বাথরুম ছিল, তো বাউন্ডারি বল তো ঘেরা থাকে, হাই স্কুলের বলগুলো একটু উঁচু থাকে। তো আমরা সেই দেওয়ালটাকে টপকে যেদিকে লাফাতাম সেদিকে সিনেমা হল থাকতো। ঠিক আছে। তো আমাদের টিফিনটা হতো মোটামুটি 12টা 12:30 নাগাদ হতো। তো আমরা টপকে যেতাম,
গিয়ে সিনেমা হলে 4-5টা গেট থাকে, মেন গেট থেকে টিকিট চেক করে ঢোকে, বাকি ব্যাক গেট থেকে যখন লোকেরা বেরোয়। তো ওগুলো গেট না, ওখানে পর্দা লাগানো থাকতো ওখানে বেসিক্যালি। তো আমরা পর্দা সরে ঢুকে যেতাম, আর সব থেকে সামনে রোতে বসতাম। তো এই ধরনের বদমাশিগুলো করতাম। এবার মা আমার ছিল ওখানে সেন্ট জেভিয়ার্স স্কুলের টিচার, আর বাবা ছিলেন আমার বাঘাযতীন হাই স্কুলের টিচার। সিরিয়াস ব্যাপার। সিরিয়াস ব্যাপার। আরও শোনো, আমার দিদা ছিল গভর্নমেন্ট স্কুলের প্রিন্সিপাল, মানে প্রাইমারি সেকশনের প্রিন্সিপাল। আর আমার ওয়াইফ, তখন আমার ওয়াইফ ছিল স্কুল গভর্নমেন্ট স্কুল টিচার। ব্যাপারটা এরকম, মানে এরকম ফ্যামিলিতে বাদর ছেলে, মানে রিপোর্ট তো প্রচুর যেত বাড়ি। ফুল লন। আর এবার কিছু লোকেরা ছিল না, ওরা জোর করে রিপোর্টে দিত, যেটা আমি এখন বুঝতে, এখন তো বয়স হচ্ছে জানি যে ও আপনার ছেলেকে দেখলাম 4টে বোতাম খুলে হেঁটে বেড়াচ্ছে। না, হেঁটে তো আমি বেড়াচ্ছি, তোমার ব্যথা কোথায়? এবার মা বলতো আমার কাছে খবর আছে। আমরা কে বলেছে? না আমি বলবো না। এবার তখন আমি খুব পছন্দ করতাম অক্ষয় কুমার, অনিল কাপুর। হ্যাঁ, ওদের বাটন খোলা থাকে, কাপড়টি লোক থাকতো, কলারটা এমনি উঁচু থেকে এই উঁচু করে ওরা হাঁটতো। তো আমার একদিন ইচ্ছে হলো, তো তাতে কী খারাপ হলো? তো সেই নিয়ে বাড়িতে বিশাল ইয়ে হতো। তো বাট বাড়ি থেকে আমাকে না ওই টাইম অবধি কোনোদিনও ওই আটকানো ব্যাপারটা ছিল না। মানে ঠিক আছে, মানে ছেলে পড়াশোনা তো করছে, খারাপ পথে তো নেই না। আফটার অল যতক্ষণ তুমি র্যাঙ্ক 10, মানে 1 থেকে 10 ধরে রাখছো, তো খুব একটা এফেক্ট হওয়ার কথা না। তাও আমার মাধ্যমিক একটুখানি আমি ঝাড়খে থেকে দেখে চলেছিলাম। আচ্ছা, তাও ফার্স্ট ডিভিশন নিয়ে বেরিয়েছিলাম মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিক মানে যেটা আমাদের ওখানে ইন্টারমিডিয়েট বলে, 10+2 অনেক সময় ওখানে বলা হয়, তাতে ভালো মার্কস পেয়েছিলাম। 10+2 ইন্টারমিডিয়েট কলেজ, ওখানকার বড় কলেজ RDN ডিজে কলেজ, যেটা ভাগলপুর ইউনিভার্সিটি 100-এ পড়ে। আর আই গেস ভাগলপুর ইউনিভার্সিটি এশিয়ার ফার্স্ট যে নাইট স্টাডি স্টার্ট করে। হ্যাঁ, গেটের ভেতর ঢুকলাম। সিনিয়র বলতে ওরা হয়তো 5-6 বছর কলেজে আছে, পাস আউট করেনি, যেটা হয় বেসিক্যালি সিনিয়র, ওরাই সিনিয়র হয়, ওরাই র্যাঙ্কিং, ওদের প্রথম র্যাঙ্কিং। কাব है कॉलेज है नहीं? और हाँ भैया কলেজে করবি, দিমাগ নিয়ে লাগাইয়ে यहाँ पे। আমি ভাবলাম আরে বাপ রে, প্রথম দিনে থ্রেট, ওটা র্যাগিং না, ওটা থ্রেট হচ্ছে। চায় পিলে, মানে যেতাম আমরা বাইরে, চায় পিলাও না ভাই, তুমি চা খাও, সমোসা খেলা, আজ 2 খাবো, 2 খাবো। তো চললো এইভাবে কলেজ চললো। কলেজ করলাম, ওখান থেকে করার পর বাবা এখানে রিটায়ার হলো। তারপর মা ওখান থেকে ভিআরএস নিয়ে আমরা তখন সবাই বাঘাযতীনে শিফট করে দিই। হঠাৎ এই কলকাতায় বাঘাযতীনই কেন? কারণ আঙ্কেল বাঘাযতীন স্কুলের টিচার ছিল, এটাই কি কারণ? হ্যাঁ, কোনো বাবার 40-42 বছর ধরে চাকরি করেছে। তখন বাঘাযতীন হাই স্কুল টিনের শেডের মধ্যে 2-4টে স্টুডেন্ট নিয়ে পড়াশোনা হতো। মানে ওই সময় সরকারি চাকরি বাবা কিন্তু 10 বছর ছিল না, কিন্তু জাস্ট বাবা পকেট মানি জন্য স্কুলে গিয়ে পড়াতো। আসতো, যেই জায়গাটা ভাড়ায় ছিল বাবা, ওই জায়গাটাকেই বাবা পরে গিয়ে কিনে নেয়, ওই জমিটা কিনে তারপর বাড়িটা বানায়। আচ্ছা, মানে আন্টি কর্মসূত্রে বিহারে, হ্যাঁ, যে হ্যাঁ, মা ওখানে সেন্ট জেভিয়ার্স স্কুলের টিচার ছিল, প্লাস আমার দিদা বাড়ি ছিল ওখানে। আচ্ছা তো আচ্ছা, মানে আন্টি বেসিক্যালি ওখানকার বাসিন্দা? মা ওখানকারই বাসিন্দা, বাট বাঙালি, ওপার বাঙালি। আচ্ছা, তারপর ওপার বাঙালি। হ্যাঁ, আমার দিদা তখন ইন্ডিয়া পাকিস্তান যে ওয়ারটা হয়, তখন যে বাংলাদেশ থেকে 70 যখন সবাই আসে, যখন শিফট করে, ওই সময় দিদারা সবাই, মানে ওই তার আগে ইনফ্যাক্ট দিদারা তখন মুভমেন্টটা স্টার্ট হয়েছিল, যেটা বেসিক্যালি বাঙালিদের ক্ষেত্রে হয়। তাহলে এখানটায় এটা পাওয়া গেল, দাদা কিন্তু বাঙাল আর ঘটি মিক্স আপ, মানে একদম। আমি খিচুড়ি ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে যেটা আর কি হয়, চাকরি করবো, মানে হুট করে বাড়িতে আমি বাড়ির বিরোধ হয়ে চাকরি করবো, 2,500 টাকা চাকরি। তো যখন ইন্টারভিউটা মনে হয়েছে, যখন গেছি, আমাকে বস বলছে যে সবই ঠিক আছে, তোমার তো এক্সপিরিয়েন্স নেই, তো তোমাকে আমি ডেলি, না 3,000 টাকা মানে তো 3,000 টাকা, হ্যাঁ, তো তোমাকে ডেলি আমি 100 টাকা করে দিই। আমার খুব ইগোতে লেগে গেছে, যেহেতু বিহার থেকে ছিলাম। আমি 100 টাকা, আমি কি লেবার নাকি? সকালবেলা আসলে লেবারেরও বেশি না, মানে ওই হলো তো লেবারেরও মানে বেশি। দিনের বেলা এসে 100 টাকা করে হাতে নাও, চলে যাও, আবার কালকে আসো 100 টাকা চলে যাও, বিকেলবেলা 100 টাকা নিয়ে বাড়ি চলে যাও। বললাম না, মাইনে 100 দিলে কাজ করবো না, করবো। তো ঘুরিয়ে ব্যাপারটা একই হলো। তো বস বলে হ্যাঁ তাই তো বলছি তোমাকে আমি, ফাইন। তো ওখান থেকে কাজ শুরু হয় ইভেন্টের। তো লাইট আর্টিস্ট, লাইট সাউন্ড, 5,000 লোকের ক্রাউড, ব্যান্ড পারফরমেন্স, বা কোনো শ্যুট হচ্ছে, তো যেখানে তুমি আছো, তুমি কাজ করছো, ব্যাক অফ দ্য ব্যাকড্রপ বা ব্যাক অফ দ্য সিন, যেখানে তোমার কোনো নাম নেই, বাট ইউ আর দ্য অনলি ওয়ান, দ্য কন্ট্যাক্ট পারসন, যার থেকে আর্টিস্টও ফোনে কথা বলছে, সাপ্লায়ার কথা বলছে, অডিয়েন্স কথা বলছে ফর টিকিট। তো বিভৎস, মানে আমি একদিন
গুগলে সার্চ করছিলাম যে ওয়ার্ল্ডে সব থেকে বেশি স্ট্রেস জব কী, কারণ আমার স্ট্রেস মনে হচ্ছিল একটা টাইম, তো সেটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট। না অবভিয়াসলি তোমার পুরো দিকটাই খেয়াল রাখতে হবে, জল থেকে শুরু করে সাউন্ড থেকে শুরু করে লাইন থেকে শুরু করে পারমিশন নেওয়া থেকে অসম্ভব শুরু করে, ব্যাপার, মানে কারণ যারা ইভেন্টটা করাবে তারা তো মোটামুটি পয়সা দিয়ে মোটামুটি নিশ্চিন্তে যে ভাই এদেরকে দিয়েছি। একেবারে আমার কলেজে দুবার আমরা এরকম ম্যানেজমেন্ট গ্রুপকে দিয়ে করিয়েছি, অসাধারণ, মানে স্মুথলি ফ্লোলেস চলে কাজটা, একদম স্মুথলি। কিন্তু সেই ফ্লোলেস কাজটা যে যারা করে তাদের কিন্তু কোনো নাম নেই, ঠিক আছে, তাদের কোনো নাম নেই, ইনফ্যাক্ট তাদের দামও কোম্পানিরা দেয় না, এটা আমি খোলামেলা বলতে পারি। না আমার তো মনে হয় দেয়, এই কলকাতা শহরে দেয় না, কলকাতায় দেয় দেয় না, ও খোলাখুলি কখনো বলবে না যে আমি নয়, এর জন্য চলছে। হি ইজ দ্য ম্যান হু ইজ ডুইং দ্য এন্টায়ার থিং। মানে অ্যাপ্রিসিয়েটও তুমি পাওনি এই যে বুক দিয়ে মুখ দিয়ে নয়, ভেতর দিয়ে বলাটা, হ্যাঁ। হি ইজ দ্য ম্যান হু কন্ডাক্ট দিস ইভেন্ট, আই এম নাথিং। আমি পেছনে আছি, বিং ওনার, আমি সাইডে চলে আসলাম। হি ইজ দ্য ম্যান, এই একটা ছেলে বা এই আমার টিম XYZ নাম, যারা এই এন্টায়ার এই পুরো ইভেন্টটাকে করলো, যেটা বলার বা যেটা অ্যাপ্রিসিয়েশন দেওয়ার এদের দিন, বিকজ এদের জন্য আজকে আমার এই কোম্পানিটা। মানে কোনো বসের তরফ থেকেও এবার কারো হিম্মত নেই বলার কলকাতার বুক ইভেন্ট ম্যানেজমেন্ট, এটা আমি বলে দেখিয়ে দিচ্ছি, নো বাই। বাট আই এনজয়েড মাই সেলফ, আমার ভালো লাগতো। এক টাইমে এরকম ছিল যে ফার্স্ট প্রায়োরিটি ওয়াজ মাই কোম্পানি, অ্যান্ড সেকেন্ড হচ্ছে ফ্যামিলি। যে কারণে আমার ছেলে জন্মের পর ও 3-4 বছর কী করে হয়ে গেলো আমি বুঝতে পারিনি, কিন্তু আমি এখন মেয়েকে গ্রো করতে দেখছি, আমার খুব স্যাটিসফ্যাকশন হচ্ছে, যার তাহলে আমি পাপ করলাম তখন। যারা জানো না সেটা আমি বলে দিই যে দাদার দুটো বেবি, মানে দুটো বাচ্চা, একটা বড় ছেলে, একটা ছোট মেয়েটা একদমই ছোট, আজ 1.5 বছর হয়েছে, আজকে 1.5 বছর হয়েছে, একটা তো আজকে 1.5 বছর হলো। সো অনেকক্ষণ আমরা গল্প করলাম, আমরা আস্তে আস্তে আরও ভেতরে যাব, বৌদি আসবে, ভালোবাসা আসবে, ব্যাপারটা কীভাবে হলো পুরোটা আসবে। সো এখন একটু ছোট্ট একটা ব্রেক নিচ্ছি এবং তার পাশাপাশি আমরা খাবারটা অর্ডার দিয়ে দিই। এই খাবারটা আস্তে আস্তে, তো আমরা একটু ছোটোখাটো একটু কোশ্চেন আনসার করিনি। হ্যাঁ, অনেকদিন তো পরীক্ষা দেবো। কলকাতা না বিহারের দেশের বাড়ি? মন থেকে যদি বলি বিহার। ওকে। ঘুরতে পাহাড় না সমুদ্র? পাহাড়ে যাওয়ার খুব ইচ্ছে, কিন্তু এখন অব্দি সমুদ্র নেই ফ্যামিলির জন্য, কেন ওরা পাহাড়ে উঠতে পারে না। তো বিয়ার না হুইস্কি? এনি টাইম হুইস্কি, এনি টাইম অন দ্য রক্স। মাটন না চিকেন? মাটন, অলওয়েজ, এনি টাইম। এখানে একটু অন্য প্রশ্ন, ব্যক্তিগতভাবে কোথাকার, মোটামুটি কোথাকার কাবাব ভালো লাগে? কলকাতায় খুব জায়গায় কাবাব খাইনি, বাট যতটুকুই খেয়েছো, আমি সত্যি কথা বলতে আমি খাইনি, ইনফ্যাক্ট সেরকমভাবে ট্রাস্ট মি, কেন তার জন্যই রোস্টেড কাটের জন্মটা অ্যাকচুয়ালি। মানে বিরিয়ানি খেতে গিয়ে বিরিয়ানি অর্ডার করলাম, মেনু কার্ডে দেখছি কাবাব, ছিটকে যেতাম ওখান থেকে, কোনো আরও 20 টাকা বেরোলে আরেক প্লেট বিরিয়ানি চলে আসবে। বাইক না গাড়ি? বাইক। দিনের সফর ভালো লাগে না না রাত্রেবেলা ঘুরতে ভালো লাগে? রাতটা হচ্ছে নিজের, যখন সবাই শুয়ে পড়ে তখন এই শহরটা, সত্যি কলকাতা শহরটা রাতের বেলায় দেখার মতো জিনিস। ওই প্রিন্সেপ ঘাটের পাশ দিয়ে যখন যাবে, আমরা কিন্তু রাতের সফর করেছি, সেটা লিঙ্ক দিয়ে দেবো, দেখবে। আমি সেটা মিস করছি, তুমি ব্যাডলি মিস করছি, তখন আরাম ছিল না। তো আর প্রশ্ন আমি করি করতে পারবো? চান্স পে ডান্স, আজকে ক্যামেরার সামনে প্রশ্ন হবে। অমিত সবাইকে প্রশ্ন জিজ্ঞেস করে, অমিতে কেউ আজ অব্দি করেছে কি? করেনি। এই ব্লগিং তুমি হঠাৎ স্টার্ট করলে কি ভেবে, মানে কেন? খুবই দুর্দান্ত এবং খুবই সুন্দর একটা কোশ্চেন, যার উত্তর আমি কোনোদিনও ভাবিনি। তো ব্লগিংয়ের ব্যাপারটা আমি বলি, আমি কিন্তু প্রচুর ব্লগ দেখতাম, স্পেশালি ফুটবল। তখন থেকে না আমি মানে মনে হতো, তখন ব্লগার, কলকাতা ব্লগার কারা ছিল? ফুটবল 2-3 জন 4 জন ছিল।
তো তখন আমার মনে হতো এই কাজটা আমিও করতে পারি। আমার মনে হয় না আমি ওদের থেকে বেশি ভালো করে জিনিসটাকে তুলে ধরতে পারবো। আমি কম্পিটিশনে যাচ্ছি না, আমি কম্প্যারিজনে যাচ্ছি না, আমার এটা মনে হতো। বাট কাজটা শুরু করার পর যে জিনিসটা এরকম না, বিকজ প্রথম প্রবলেম আমি কিন্তু তোতলা, এটা অনেকেই জানে না, মানে আমরা নিজেদের মধ্যে সবাই জানে, বাট আমি কিন্তু তোতলা। এই যে ভিডিওটা হবে, এই ভিডিওটা যে কতবার আমার কাট চলবে ভিডিওটার মধ্যে, তোতলা। হুইস্কি না বিয়ার এটা ভাবতে হবে। ওয়াইন, দুটো একটাই। কবে খাওয়াচ্ছ? আজ না কাল? আজকে হতে পারে, আমার বাড়িতে হতেই পারে আজকে। থ্যাংক ইউ, আজ হবে না, নেক্সট কি বলবো, এদের বিরিয়ানি যা দিয়েছে এটা তো মোটামুটি হাফ হাড়ি হয়ে যাচ্ছে। নেওয়া যাক। থ্যাংক ইউ। দিস ইজ অ্যাকচুয়াল বাটার Butter. ক্রিম। থ্যাংক ইউ। ওটা কিন্তু দুর্দান্ত নরম। সো এবার তাহলে আস্তে আস্তে করে আমরা খাবারটাই স্টার্ট করি এবং সাথে সাথে আড্ডাটাও মারি। ওকে, যেটা হচ্ছে কথা ছিল যে দেন তুমি কাজটা তো তুমি করছিলে, কাজটা হঠাৎ ছাড়লে কেন, তার কারণটা কি? কাজটা না ওই একটা টাইমের পর আর ভালো লাগছিল না। ভালো লাগছিল যে বিভৎস একটা স্ট্রেস চলে এসেছিলো। প্লাস আমার কোথাও না কোথাও একটা যেন মনে হলো যে যারা নতুন ছেলে তাদেরকে একটা চান্স করে দেওয়া উচিত, যারা ইন্টারেস্টেড, হাইলি ইন্টারেস্টেড, যারা যে ইভেন্টে কাজ করবে বা কিছু একটা করতে চায় বা ফিউচার বানাতে চায়। এটা আমিও ভেবেছিলাম, বাট সামহাও হয়নি কোনো কারণে। তো ওই একটা রিজন ছিল। তো বৌদির আশাটা কবে, মানে তোমার জীবনে বৌদি কীভাবে? ওয়াইফ ওই সময় পড়াশোনা করতো কলেজে, আর পকেট ইনকামের জন্যে, পকেট মানির জন্য অ্যাঙ্কারিং করতো, ওকে, শো হোস্ট করতো। তো আমার সাথে সেই সূত্রেই আলাপ হয়ে হতে হতে কখন প্রেম হয়ে গেলো ভগবান জানে। এটা কিন্তু ঠিক, মানে প্রথমে বন্ধুত্ব পর যেটা হয় প্রবলেম শেয়ার, খুশিটাকে শেয়ার করা, দেন ধীরে 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 কিন্তু প্রেম যে কবে হয়ে গেল আমরা নিজেরাও জানি না। আমরা বিয়ে করলাম, আমার ডিসিশন ছিল যে আমি বাড়িতে থাকবো, কারণ ওয়াইফ তখন সবে চাকরি পেল। তাকে ডেলি মেদিনীপুর যেতে হবে, আপ ডাউন, পাঁশকুড়া। ওরে বাবা। পাঁশকুড়া থেকে নেমে ওকে যেতে হবে ঘাটাল থেকে জগন্নাথপুর বাইসাইকেল 20 মিনিট, রোজের আপ ডাউন, যেটা আমাদের বাঘাযতীন বাড়ি থেকে সম্ভব ছিল না। নাহলে এখান থেকে আবার হাওড়া যেতে হবে, হাওড়া থেকে ট্রেন। তো আমার ডিসিশন ছিল বিয়ের পরপর অষ্টমঙ্গলার যেটা হয় পরেই আমি তার আগেই একটা বাড়ি রেখে রাখি। বৌদি কোথা থেকে বিলং করতো? বৌদি এখানে কলকাতা। তো আমরা সাঁতরাগাছি শিফট করি, আমি ওয়াইফ সাঁতরাগাছি শিফট করি। ওখান থেকেই আমাদের মেন ম্যারিড লাইফ যেটাকে বলা হয়, স্ট্রাগল যেটাকে বলা হয়। ওকে ভোর 6:30টার সময়, আমি তখন বাইক ছিল না, সাইকেল ছিল, সাঁতরাগাছি প্রেস কোয়ার্টার থেকে ওকে সাইকেলে বসে স্টেশনে ছাড়তাম, ওখান থেকে আরণ্যক ধরতো। কোন সালের কথা তাহলে? এটা 2010-এ আমার বিয়ে, 2010 থেকে স্টার্ট। আর আমাদের আলাপ মোটামুটি ধরো 2007-8, 2 বছর হয়েছিল। তারপর বিয়ে 10 আসে। বিয়েটাও খুব দারুণ দিনে হয়, 15 আগস্ট। পুরো স্বাধীন হয়ে গেছে, পুরো স্বাধীন। তো এভাবে চলে লাইফ। আমার এখনও মনে আছে, এখনও ওয়াইফকে বলি, ও সকালবেলা উঠবে, কুকুরের মধ্যে খিচুড়ি বানাবে, অত সকালে খেতে পারবে না, টিফিনে করে নিয়ে যেত। আমি ওকে ছেড়ে বাড়ি ফিরে ঘুমোতাম, আবার ঘুম থেকে উঠতাম, যখন কুকুরটা খুলতাম খিচুড়িগুলো দলা, অবভিয়াসলি দলা তো হবেই। এই দলা খিচুড়িকে আমি আবার অফিসে যেতাম। তারপর যখন ছেলে হয় আমার, বেবি কখন এলো সেটাই 2012 ছেলে।
12 থেকে এখন 21, লং টাইম। বেবিকে একা একা কীভাবে সামলানো হলো? মানে আমি কেন এটা জিজ্ঞাসা করছি, বিকজ আমার বেবি আছে তো 1.5 বছরের, সো টাফ কাজটা। কীভাবে সামলালে তোমরা? দুজনেই কাজ করছো। ওটা হতো যখন প্রেগনেন্ট হয় ম্যাটারনিটি লিভ পেয়ে যায় সেটা তো কত 6 মাস। আমার শ্বশুরবাড়ি থেকে খুব হেল্প পেয়েছো? দারুণ সাপোর্ট পেয়েছি। মানে ওটা আমি যাই করি, মাঝে মাঝে রাগারাগিও করি, তো এক পরে গিয়ে মনে হয় যে আমার উপর যা ঋণ আছে হয়তো এই জন্মে আমি কিন্তু ওটাকে শোধ করতে পারবো না। শ্বশুরবাড়িতে মানে কে কে আছে? মানে শ্বশুর শাশুড়ি আর বাস, ও ওরা মানে তোমার তরফ থেকেও তুমি এক সন্তান, ওনাদের তরফ থেকেও তো মানে বৌদি এক সন্তান। বাহ, এই দিকটা ভালো হয়েছে, মিলে গেছে। শ্বশুর শাশুড়ি ইনফ্যাক্ট শ্বশুরমশাই আমার তো কদিন আগে দেখেও ছিলেন যে আমাদের রোস্টেড কার্টে ক্যাশে বসে একদম। যে এই দেবাংশু স্টাফ রাখলে এখন মুশকিল আছে, আমি তাহলে যাই, তাহলে কিছুটা যদি হেল্প হয়ে যায়। তো দেন বেবি হওয়ার পর তোমরা কি ওইখানেই ছিলে না, নাকি? আমরা সাঁতরাগাছি থেকে শিফট করে গিয়ে কসবায় চলে আসি, করবে? যেহেতু শ্বশুরবাড়ি আমার তখন কসবায়। আচ্ছা। ওয়াইফ যথারীতি স্কুল খুলে যায়, জয়েন করতে হবে। ও ব্রেস্ট মিল্কটাকে বোতলে রাখতো, ওটাকে ফ্রিজে রাখা হতো। ছেলে যখনই খিদে পেতো ওকে দুধটা ফিট করানো হতো। বাবা। আর ও স্কুল যেত, স্কুল থেকে আসতো। আর এখানে একটা কথা বলে রাখি, যদি মায়েরা যদি বুকের দুধ না খাওয়ায় দেন এটা মায়েদেরই কিন্তু কষ্ট, কষ্ট, অনেক কষ্ট। তো এইটা তো মানে দাদা হ্যাটস অফ বৌদিকে। আরে ও খুব কাজ করে বাবা, এখনো এখনো স্টিল যদি তুমি রোস্টেড কার্ডে আসো বৌদিকে তুমি পাবে। হেভি নাকি একটু যদি সার্ভ করে দাও বিরিয়ানিটা। তো এই কেমন লাগে তুমি বলো? আগে তুমি বলো, দেন আমি বলবো। আমার তো বেশ আসলাম বাটার চিকেন যেটা সেম প্যাটার্নেই করা, বাট ওইটার ক্ষেত্রে আমি যেটা দেখেছি ইউনো ওইটার টেস্টটা না এখন আমার মুখে এবং মনে আছে, দিমাগেও আছে, কিন্তু ওইটাকে কিন্তু ছাপিয়ে যেতে পারেনি। বাট স্টিল এটা ভালো মানে দেয়, সেই জায়গাটায় দেয়। এটা কিক আছে, কি এটা কিক আছে, কিক আছে। গোলমরিচটা আমি বিরিয়ানিতে দেবো, অনেকটা সমর্থ হয়ে যাচ্ছি। বাট আমার গোলমরিচের যে টেস্ট বা গোলমরিচটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুব বেশি ভালো লাগে। আবার ভালো লাগে গোলমরিচ, দারুণ লাগে। আমি চাইনিজ খেলে চাউমিন বা ফ্রাইড রাইস আমি সবসময় বলি বেশি করে দাও, গোলমরিচ বেশি করে দাও। সো এইবার আমি ওইখান থেকে চলে আসছি কীভাবে রোস্টেড কাটটা কীভাবে হলো, আর আঙ্কেল আন্টি এটাকে প্রথম পর্যায়ে কীভাবে মেনে নিল বাকি মানতে পারেনি সেই ব্যাপারটা। বিরিয়ানি ভালো। বাবা তো 2012 সালেই ওনার মানে বাবা মারা যান। মা প্রথমত বলতো যে তুই চাকরি করছিস না, আমাদের বাঙালি কালচারের মধ্যে আছে, চাকরি করছিস, ফুটপাতে দাঁড়িয়ে কাজ করবি, দোকান হলে নয় ভয়। প্রথমে আমাকে বলে এই প্ল্যানটা কীভাবে এলো, দেন তুমি দোকানটা প্ল্যান সবগুলো মিক্স করে তুই বন্ধু ঘটনাটা বললাম, নিজের কিছু একটা করবো, কী করবো জানি না, করতে নিজের হবে, চাকরি আমি করবো না, এটা বাধা ছিল। ওয়াইফের সাপোর্ট ছিল আমার কাছে। আচ্ছা, বৌদির পুরো সাপোর্ট যে তুমি করো, আমি তোমার সাথে আছি। আমি আছি, 2 মাস সংসার চালাতে হবে, 3 মাস চালাতে হবে, চল তখন বাড়াবাড়ি থাকি। এমনি ওয়াইফ যদি থাকে না মানুষ বিশ্বজয় করে না। তো আমি যখন যখন চাকরি করছি তো গড়িয়া টু চৌবাজার আপ ডাউন ছিলাম। গড়িয়া স্টেশনে নেমে, যেটা আমি হাজি দোকান বলছিলাম, মাংস দোকান, ওই কর্নার থেকে যখন তুমি মেন রোড থেকে উঠবে, বাঁ দিকে আর ডান দিকে এখন আছে কিনা যাই না, একটা কাবাবের দোকান ছিল। তখন ছিল, এখন নেই। আর চশা পরে ছেলে বানাতো, ফ্যামিলি ওরিয়েন্টেড বিজনেস ওটা। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে ওটা পিস হিসেবে কাবাব বিক্রি করতাম, আমি খেতাম, 2-1 পিস খেয়ে তখন বাড়ি চলে যেতাম খেতে। কিছু ইন্সপিরেশন ওখান থেকে আসলে ফ্যামিলি আছে যারা নিজেরা কাজ করছে। একদিন বাড়িতে পার্টি হলো, বন্ধু কিছু আমার অফিসেরই ছেলেরা এসেছিলো, তো ওয়াইফ বাড়িতে কাবাব বানাবো। আমি বললাম গ্যাসের কাবাব হচ্ছে,
আমি স্কুলে এই ইন্সপিরেশন এক জায়গা থেকে আসেনি, ছোট্ট 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 করে শর্ট ভিডিও যেটা ইউটিউবে বলা হয়, ছোট্ট 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 মানে বিন্দু বিন্দু হয়ে জিনিসটা হয়ে জিনিসটা মাথায় আসলো যে আমি কাবাবের দোকান করব। কেন? যে খানিক্ষণ আগে যেটা বললাম, কোথাও কোনো রেস্টুরেন্টে গিয়ে মেনু কার্ড উল্টে যখন দেখছি 20 টাকা বেশি দিলে কিন্তু আরেক প্লেট বিরিয়ানি চলে আসে, একদম। ঠিক আছে, যেটা পেটটা ভরবে, মুখে স্বাদ নাই বাঁচবে। তো ওই কনসেপ্টটাকে মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাসকে যদি আমি সার্ভ করতে পারি। এইখানটা আমি একটা ছোট্ট করে বলি, আমার স্কুল লাইফ থেকে প্রেম, তো প্রেম কলকাতায় প্রেম মানে তোমরা সবাই জানো, একটু খাওয়া দাওয়া এর মধ্যে থাকে। দেন ভালো কোথাও খেতে গেলে না শুধু বিরিয়ানি অবধি আমরা আটকে থাকতাম, একদম। কাবাবে কখনো সাহস পেতাম না। যখন নাকি মানে একটু বেশি কিছু হতো, দেন হতে পারে 2 প্লেট, একটা রেশমি আর একটা নর্মাল একটা যে কাবাবটা ওই টিক্কা কাবাব যাই হোক নর্মাল একটা নিয়ে সেটাই, কিন্তু এর বেশি কিছু সবসময় কিন্তু যেটা যখন এটা সবথেকে কম দাম ওটা দেখতাম। একদম একদম ডেফিনেটলি। তো ওখান থেকে রোস্টেড কাট। আচ্ছা এই আমাদের এই কসবাটাই কেন? কারণ আমার লাস্ট অফিস যেটা বললাম, আমি শোভাবাজার থেকে আপ ডাউন করতাম, চাকরিটা ছাড়ার পরে আমি আর জাস্ট এটা খুলবো বাঘাযতীনে আমি আবার একটা চান্স পাই, সেটা তখন সিমেন্সের কাছে অফিস, যেখানে আমি 3 মাসে কাজ করলাম। আচ্ছা, তা আমি দেখলাম যে অফিস আমাকে প্রচুর ইউটিলাইজ করেছে ইভেন্টে, ঠিক আছে, আমি 110% এফোর্ট দিচ্ছি, কিন্তু অফিস আমাকে প্রচণ্ড ইউটিলাইজ করেছে। দিস ইজ মাই টাইম, যেখানে আমি তাকে ইউটিলাইজ করি। লোকেশন আমার শ্বশুরবাড়ির কাছে, ওই রাস্তা দিয়ে যাতায়াত আমার রেগুলার আছে, রাস্তা চিনি, ওখানকার লোকেদের বা ফিডব্যাকগুলো আমার মোটামুটি এটা হয় না, কথা বলে বোঝা যায় কী ধরনের লোক, লোকালিটি কীরকম আছে, জায়গাটা মোটামুটি পছন্দ। মানে ওই জায়গাটা টোটাল তোমার মাথায় আমার ফ্রেম হয়ে গেছে, আমার আউটলেটটা পুরো মাথায় ছিল। ফ্রেম আমার হয়ে গেছে যে এই জায়গাটা আমার করতে হবে। 3 মাস আমি কাজ করবো, বেশি করবো না, বাকায়দা অফার দিল, জয়েন করলাম। 2 মাসের মাইনে প্লাস কিছু আমার সেভিংস ছিল, দিয়ে জিনিসটাকে অর্গানাইজ করে রোস্টেড কার্ডটাকে স্টার্ট করা। এই নামটা কীভাবে এলো? নাম প্রচুর ভেবেছিলাম, কলকাতা কাবাব, স্ট্রিট কাবাব, এই কাবাব, ওই কাবাব। বললাম না, এই নামে না ঠিক ওই দমটা পাচ্ছি না, আমি তো পোড়াচ্ছি, আমি জীবনে বলছি ভাজা জিনিস এখান থেকে কিছু একটা করবো না। যখন এই পোড়াচ্ছি তো শুড বি পোড়া নাম হতে হবে, তো রোস্টেড কাঠ। কাঠ মানে গাড়ি হয়ে গেল, যেখানে কার্ডে হচ্ছে পুরোটা। কাঠই হচ্ছে পুরোটা, নামটা রোস্টেড কাঠ। আমার অফিসেই তখন ডিজাইনার ছিল, তাকে বলে একটা ক্লায়েন্টের ভাই কাজ আছে, রোস্টেড একটা 2-4টা লোগো বানাতে দেখি। দাদাও তাহলে এটা শিয়ানা বুদ্ধি লাগিয়ে দিয়েছে। তো ও বলছে দাদা কোনো মেল কাজ করবি না, তোকে ডিজাইন মেল পাঠাবো, ডিজাইন করছে। হ্যাঁ, ধমক যেটা হয় দিয়ে করে ধমক না, ও বুঝে গেছে দাদা কেটে পড়বে, কারণ মুরগির দামগুলো খোঁজ নিতে পারবে। কত করে হচ্ছে মুরগি? 6টায় অফিস বন্ধ, আমি 5:30 বেরিয়ে যেতাম, দোকানে যেতাম, দোকানে তখন ওখানে থাকতো না, ক্লাবের পেছনে থাকতো। আচ্ছা, ওখান থেকে ঠেলে রাস্তা দিয়ে আনতাম, ক্রিকেটারের কাছে এসে উপরে চড়াতাম, চূড়া ধরানো হতো। আর আমার দেখবে আগেকার, আজ থেকে 1-2 বছর আগেকার যে ইউটিউব ভিডিওগুলো আছে, ম্যাক্সিমাম টাইমে আমি মাটিতে না, আমি বাইকে করে ঢুকছি বা পিঠে ব্যাগ নিয়ে ঢুকছি, মানে তখন অফিস থেকে ফিরছি আর ওরা দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম টাইমে। তো এইখানটায় কোনো অবজেকশন পাওনি? কারণ কাঠ কয়লার টাইমে তো অনেক অবজেকশন ছিল, এবার সেটাকে ওইভাবে ম্যানেজ করা হয়েছে করে। এখন আর সেভাবে কিছু, এখন দেখো খাবার যদি ভালো থাকে তো কোনো না কোথাও একটা কনসিডারেশন চলে আসে, যেটা আমাদের স্কুলও হতো, যে একটা স্টুডেন্ট যদি ভালো হয়, সে যদি বাইরে না দিতে পারে, একটা স্কুলও সেটাকে ক্ষমা করে দেয়, ঠিক আছে ভাই স্টুডেন্টটা তো ভালো। চেষ্টাটা আমি ওটাই করছি যে কমপ্লেন না আসুক লোকালিটি থেকে, বা খাবারটার মধ্যে কোনো রকম ডিসপুট না হয়, যখন একটা ইস্যু দাঁড়িয়ে পড়ে ওখানে, তবে যা হয় চোখের সামনে। এখানটায় আমার কাকিমা এটা কীভাবে অ্যাকসেপ্ট করলো, বা কাকিমার ব্যাপারটা তুমি আমাকে বলো। কারণ ওনারা সারা জীবন এমনি একটা মানে শিক্ষকতা করে এসে, সেখানটায় ছেলে সব কিছু ছেড়ে দিয়ে পুরো স্ট্রিটে একটা দোকান, ভেন্ডার মানে একটা ভেঞ্চার, পুরো স্ট্রিট, যেটা দাদার সাথে আমি এমনিও কথা বলেছি, উনি স্ট্রিটটাকে ছেড়েও যাওয়ার ওনার ইন্টেনশনও নেই স্ট্রিটে। তো এটা কাকিমা এটা কীভাবে করে নিল ব্যাপারটা?
মা একদিন আমার মুখ আর মায়ের মুখ অনেকটা মেল খায়, আচ্ছা। গোল গোল। তো মায়ের সাথে মাঝে মাঝে বিগ বাজার যেতাম, নাম নিতে পারতাম। একবার মা কিছু একটা কেনাকাটি করার জন্য বিগ বাজার গেছিল, বিলিং কাউন্টার দাঁড়িয়ে আছে, তো কেউ মাকে বলেছে যে আপনার ছেলের কি কোনো কাবাবের দোকান আছে? মা তো প্রথমে ইগনোর করার চেষ্টা, যে ছেলে ওরা কিছু মনে করবেন না, আপনার মতোই দেখতে, তাই জিজ্ঞেস করলাম। তখন মা বেশ মনে হলো না আমার ছেলেকে তাহলে লোক চেনে। ওই বিগ বাজারে কেনাকাটি করি, পাশে আমাদের পোস্ট অফিসটা আছে, ওখানে কোনো এমআইএসের কিছু ফর্ম বা কিছু চলে গেছে। ওখানে পোস্টমাস্টার যিনি আছেন উনি বলছেন যে বলি আপনার ছেলেটা বেশ ভালো কাজ করছে, আমার মেয়ে গেছিলো কালকে নিয়ে এসছে খাওয়া। ওখান থেকে মাত্র রিলাইজ করছে না, তার মানে লোকের চেনে ছেলেকে আমার ভালো কাজ করছে। মানে ছেলে তো আর কাউকে বলেনি যে আমার মাকে গিয়ে বলো যার ভালো কাজ করছে, আমি ওই পথেও বলি। তো এখন মোটামুটি ওই অ্যাকসেপ্টেন্স যেটাকে বলা হয় যে ভাই ভালো কাজ করছে। তো সেই আক্ষেপটা এখন মোটামুটি মোটামুটি মিলিয়ে গেছে, এখন আর নেই, সেই ব্যাপারটা আর নেই। দেখো সব ব্যবসাতেই তুমি ভালো ফিডব্যাক পাবে, খারাপ ফিডব্যাক পাবে। এর যেহেতু খাবার ওরিয়েন্টেড, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই ফিডব্যাকটাই সব কিছু। তো এই যে তুমি ভালোটাকে তো ভালোভাবেই নাও, অ্যাপ্রিসিয়েশনভাবেই নাও, বাট যদি খারাপ ফিডব্যাকটা আসে সেটাকে তুমি কীভাবে নাও? কারণ তুমি তো মাথা গরম করার লোক না। ইমপ্রুভমেন্ট যে খারাপটা হয়েছে আমাকে জানাচ্ছে কাস্টমার, সেটাকে ইমপ্রুভ কী করে করতে পারি অলওয়েজ করি। কারণ আমি ফিডব্যাকের উপরই কাজ করি। রোস্টেড কার্ডে যে কাজ যতই রকম ডিশ দেখছো না, সব কটা কিন্তু ইম্প্রোভাইজ। নেগেটিভটাকে আমি চেষ্টা করছি পজিটিভে আনার, ওনাকে বলি একবার খেয়ে যান। তো রোস্টেড কার্ড নিয়ে ফিউচার প্ল্যান আর একটা কার্ড করা এই বছর শেষের দিকে বা নেক্সট ইয়ার। সবসময় বাঙালিদের মধ্যে বলা হয় যে মেয়ে আসা মানে ঘরে লক্ষ্মী আসে। এটা কি তোমার ক্ষেত্রে তুমি এটা কতটা বিলিভ করো? 14 বছর ইভেন্ট ম্যানেজমেন্টে চাকরি করে আমি একটা বুলেট কিনতে পেরেছিলাম। মেয়ে আসার পর আমি 4 চাকা কিনতে পেরেছি। এটা হচ্ছে লক্ষ্মী। আজকের আড্ডার একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দেন ফিরনি খাওয়াটা বাকি আছে। ফিরনি বাকি আছে, ফিরনি খেয়ে এন্ড চলো आपके लिए फिरनी आपका मनपसंद पहले आप लखनऊ पहले आप তোমার লাইফের স্টোরিটা যে এখন মেমোরাইজ করলে এটা কেমন লাগছে? ভালো লাগছে। আরেকটা ঘটনা হঠাৎ করে এখন মনে পড়ে গেল। অবশ্যই শেয়ার হোক। আমি খুব ভালো ক্রিকেট খেলতে পারতাম। আরে বাহ, তাই? আচ্ছা, তোমার ফিজিকটা মোটা ভাবটাকে আগে ছিল না, এটা নতুন হয়েছে এই কলকাতা আসার পর? কলকাতা আসার পর আমি পুরো খেলাধুলা থেকে পুরোপুরি ডিট্যাচ হয়ে গেছি। আমি খুব অনেক কম লোকেরা বিশ্বাস করবে যে রানিং বিটুইন উইকেট আমার ওই সময় আমি জাডেজা, রবিন সিং এদেরকে ফলো করতাম। তারপর গাঙ্গুলি যখন ঢুকে, তো গাঙ্গুলির ব্যাট স্ট্রেট 6 যেটা 2 স্টেপ 6 যেটা মারতো টাং করে তুলে তুমি ফলো করতাম। আমি ব্যাটসম্যান ছিলাম, রাইট, আর উইকেট কিপার ছিলাম। জেনারেলি কিপিং না করলে পয়েন্ট এরিয়াতে ফিল্ডিং করতাম। ফিল্ডিংটা ভালো করতাম, এদিক ওদিক লাফুং লাফুং যথারীতি করতে পারতাম। তো আমাদের না ওই সময়টায় বড় বল হায়ার করে নিয়ে যেত, ঠিক আছে? তো কলকাতার ভাষায় যেটা হলে খেপ। তো খেপে আমাদের কী হতো, খেপে আমাদেরকে ওই শশা মুড়ি এসব খাওয়ানো হতো। ওরা তো ভেবেছিল ঠিক আছে। ক্রিকেটে এতই ভালোবাসতাম, সকাল 4টার সময় বললে উঠে যেতাম, যেটা এখন পারবো না। কিন্তু পড়াশোনা হলে উঠতে পারতাম না 4টার সময়। খেলা আছে, রাতভর চিন্তা করছি 4টার সময় উঠতে হবে, রিপোর্টিং টাইম 5টা মাঠে। তো ক্যানভাস বল, টেনিস বল দিয়ে খেলতাম স্টার্টিং ক্যারিয়ার যখন স্টার্ট করি ক্রিকেট খেলা। তো গ্রামের মতো জায়গা, তো শহর থেকে বেরিয়ে গ্রামে খেলা হচ্ছে। তো ট্রেন লাইন, উঁচুতে ট্রেন যায়, নিচ থেকে এরকম ঢাল হয়ে নিচে গ্রাউন্ড করা, তারপর হচ্ছে তোমার ক্ষেত, যেটা হয়, যেটা গ্রামের দিকে যেটা হয়, গ্রামের দিকে যেটা হয় মাঠ হচ্ছে অ্যাকচুয়ালি ওটা, এদিকে গোল পোস্ট, ওদিকে গোল, মাঝখানে পিচ করে ক্রিকেট খেলা। সেম, এটা সেম সবার ক্ষেত্রে ঠিক আছে। তো ট্রেনটা বেশ উঁচুতেই যায়, নিচ থেকে এরকম ঢাল আছে, তারপর মাঠ পেস্টা গ্রাউন্ডটা এরকম একটা জায়গা। তো আমরা যখন যেতাম তখন ট্রেন পেতাম, খেলা শেষ হয়ে গেলো, 2 ঘন্টাতে খেলা শেষ, ফিরবো কী করে বাড়ি?
কানেক্টিভিটি রাস্তা হচ্ছে প্রায় 4.5-5 কিলোমিটার হেঁটে যেতে হবে রাস্তা, মেন রোড। তারপর কে হাঁটবে? আমরা রেল লাইনের উপর চলে যেতাম, দূরে দূরে হাঁটতো না তাহলে? দাঁড়িয়ে থাকতাম। ট্রেন আসবে, হাত দেখাবো, ওরা সবাই slow করবে? ইঞ্জিনে উঠে যাব, ইঞ্জিনের সামনে বসে যাব, স্টেশনে চলে মানে যাবো, স্লো করে, মানে ওরা মানে হাত দেখালে দাঁড়াবে। ওরা মানে আফটার অল যেটা শুনেছি তার মানে যেটা সত্য, দাঁড়িয়ে বিহারে ট্রেন হাত দেখালে একটু স্লো হয় বা ব্যাক ফ্যাট নিয়ে নিয়ে দাঁড়িয়ে পড়লো সবাই মিলে। ও ট্রেন আস্তে আস্তে স্লো হয়ে গেল, দাঁড়িয়ে পড়লো, বগি ধরে কোনো টিটি থাকবে, ধরলে পেটাবে, সবাই ইঞ্জিনে তুলে যেত, হেভি ইন্টারেস্টিং ব্যাপার। ইঞ্জিনে উঠে যেতাম। এরকম সময় গেছে যে আমরা ইঞ্জিনের ট্রেনের উপরে যে ছাদ হয়, আম চুরি করতে যেতাম আমরা স্কুল থেকে বাঙ্ক করে। তো ট্রেনের ডাব্বা উঠলে টিটি ধরে না, তো আমরা ট্রেনের উপরে উঠতাম। ও তখন ইলেকট্রিক ট্রেন নেই কিন্তু, ডিজেলে চলতো। ওপরে উঠে যেতাম, এবার বসে যেতাম না। এবার ওপরে কী হচ্ছে, ভেতরে এয়ারটা বের করার জন্য দেখবে দুটো জানলার মাঝখানে একটা হোল থাকে, যে ট্রেনের উপরে ক্যাপ মতন বসানো, ওগুলোকে বসে থাকে, ধরে থাকে। ট্রেন তো মোটামুটি ভালো স্পিডে যাচ্ছে, 60-70 60-70, 1 ঘন্টা রানিং ট্রেন। এবার যেই ট্রেনটা ভাগলপুর বলে একটা স্টেশন আছে, হ্যাঁ, ভাগলপুর আর রতনপুরের মাঝখানে স্টেশন পড়ে নাথনগর নাম, সেখানে আম খুব ফেমাস, ল্যাংড়া আম, আচ্ছা, লাল মাটির আম, এরম সাইজের ল্যাংড়া আম, যেটা আমাদের কলকাতায় আসেনি, আর 1 মাস পরে ঢুকবে এখানে, এরম সাইজের। সেই আমের দাম কিন্তু এখানে তখন 60 টাকা হবে এই বছর, আর ওখানে মোটামুটি 50 টাকা। সেই আম বললে ট্রেনের এরম এরকম ট্রেন যাচ্ছে, ঝরছে। আচ্ছা, আমরা শুয়ে পড়তাম, আমগুলো যাচ্ছে টাপ 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 টাপ, মাথায় পড়ে টিক 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 টিক, যাতা হতো একেবারে, ফুলে টুলে গেলো। ও হেভি মজা। আম ফাম তুলতাম, ট্রেনটা ঠিক ভাগলপুরের জায়গায় যেতে স্লো হতো, যেরকম লাইন কাটে, আমরা ঝাপ 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 লাভ করতাম। আর যখন এইসব কাণ্ড করতে যেতাম স্কুলে, আমরা স্পোর্টস শু করে যেতাম, যাতে পায়ে ব্যথা না লাগে। পায়ে ব্যথা না। তো এসব খুব কাণ্ড, বাজে 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 ছেড়েছিল, দুষ্টু বলতো। বাদর ছেলে, বাদর। সকালে মানে প্রথমে যেটা আমি প্রমিস করেছিলাম ভিডিওর শুরুর প্রথমে, যে আজকে শুধু রোস্টেড কার্ডের দেবাংশু দানা, অ্যাকচুয়ালি যে দেবাংশু দা তাকে তোমরা ভিডিওর এন্ডিংয়ে পেয়ে যাবে, হোপ তোমরা পেয়ে গেছো কি দাদা। তো আমি দেবাংশু দাকে খোলাখুলি একটা প্রশ্ন আমার তরফ থেকে, বলো। আজকে আমার সাথে যতটুকু টাইম, নিশ্চিত দর্শকদের সাথে যতটুকু টাইম কাটিয়েছো, কেমন লাগলো? যে জিনিসগুলো না আমি অনেকদিন ধরে ভাবছিলাম শেয়ার করবো, করবো না, করবো না, এটা একটা এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে তোমার ভেতর থেকে সব বেরিয়ে যাবে, জিজ্ঞেস করার দরকার নেই। রোস্টেড কার্ডের ক্ষেত্রে কোশ্চেন্স থাকে, প্রিপেয়ার্ড হয়ে অনেকে আসে বা আসে না, বা খাওয়া দাওয়ার পর হয়তো জিজ্ঞেস করছে, বা এরকম থাকে জিনিসগুলো। কিন্তু এই চ্যানেলে এই ধরনের যে জিনিসটা, এই যে আড্ডা, এই কথাবার্তা, এখানে প্রশ্নটা হয় না, এখানে না ওই ইমোশনস কাজ করে, এটা ঠিক চলে আসবে, আমরা নিজেদের মধ্যেই ভাব প্রকাশ, নিজেদের মধ্যেই চলে আসবে জিনিসগুলো, হুইচ ইজ গুড। যেটা আমি আমিও বলেছিলাম, জিনিসটা খুব আমার খুব ভালো লেগেছে, একটা ইউনিক জিনিস। আর কিপ গোয়িং অ্যান্ড কিপ গ্রোয়িং। থ্যাংক ইউ আমাকে এইভাবে করে সাপোর্ট করার জন্য। তো আমি এখানটায় একটা ছোট্ট করে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, যে এই প্যান্ডামিক সময়, তার উপর বর্ষাকাল, আর আমি যাদের সাথে কাজ করব বা যাদেরকে আমি গেস্ট হিসাবে তোমরা পাচ্ছ, তাদেরকে আমি চেষ্টা করি যে রেগুলার ওয়াইজ, দেখো তাদের তো সময়ের ব্যাপার থাকে, তো এই সময়ে যে রেগুলার বেসিসে যে ভিডিওটা আসবে, সেটাও আমি এই ব্যাপারটা আমি একটু এর জন্য মানে কী বলবো তোমাদেরকে জানাচ্ছি। হয়তো রেগুলার বেসিসে নাও আসতে পারে, বাট আমি এরকম দুর্দান্ত খুব সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের কাছে, সব ধরনের ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে, সব ফিল্ডের লোকেদের এক্সপিরিয়েন্স, তাদের জীবন কাহিনী বা তাদের মোমেন্টগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, আর শেয়ার করবে বন্ধুদের সাথে, আর যদি না ভালো লাগে অবশ্যই একটা ডিসলাইক, কমেন্ট করে তো জানিও কেন ভালো লাগে। সো দেখা হচ্ছে নেক্সট আর একটা পর্বে। আজকের পর্বটা এখানেই শেষ করি। টাটা, বাই বাই, চলো টাটা। টাটা।